নমস্কার, আমি সুদীপ। আবারও একটা দারুণ অভিজ্ঞতা নিয়ে এবারের ঘটনাটা বলছি। ঘটনাটা একটি গ্রামের ঘটনা, পশ্চিমবঙ্গেরই একটি গ্রাম, কিন্তু লোকেশনটা শেয়ার করা বারণ আছে। আমাদেরই কোনো একজন সাবস্ক্রাইবারের ঘটনা, তো যেহেতু ওনাকে আমি পার্সোনালি চিনি, তো উনি আমাকে ডাইরেক্টলি ঘটনাটা বলেছে, মানে ফোনে ওভার দ্য ফোন বলেছে। তো ঘটনাটা এরকম যে যেই মেয়েটির এই ঘটনাটা, সে কিন্তু কলকাতায় তার বাড়ি, কিন্তু সে পড়াশোনা করতো মামার বাড়িতে থেকে। মামার বাড়ি হচ্ছে মফস্বলের দিকে। তো সে মফস্বলের দিকে যেহেতু পড়াশোনা করতো, তো সেখানে যেই জায়গাটায় পড়াশোনা করতো আর যেই জায়গাটায় থাকতো, দুটো আলাদা আলাদা জায়গা, মোটামুটি 20 কিলোমিটার দূরে। তো সেখানে যেহেতু ট্রেনের কানেক্টিভিটি আছে, ট্রেনে করে যেত, ট্রেনে করে আসতো, এবং সেই যেখানে পড়াশোনা করতো সেই জায়গাটার ঘটনা নয়, যেখানে সে থাকতো সেই জায়গাটার ঘটনা। যেখানে থাকতো সেটা সে মামার বাড়ি। তো মামার বাড়ির পাশে তার মা আলাদা করে একটা জমি কিনে বাড়ি করে দিয়েছিল। যেহেতু সেটা জমি কিনে বাড়ি করে দিয়েছিল, তাই সেই বাড়িতে সে থাকতো, তার দিদা থাকতো, এবং তার মানে মামার বাড়ির দাদু, মাতুল কুলের দাদু যাকে বলে, উনি থাকতেন। এবং মামা মাসিরা তাদের পৈতৃক যে বাড়ি সেখানে থাকতো, মানে আলাদা একটা বাড়িতে থাকতো। এবার ঘটনাটা এরকম যে একদিন রাত্রিবেলা হঠাৎ করে, যখন তারা ওই বারান্দার একটা, দেখবেন গ্রামের বাড়িতে বারান্দার দাওয়া হয়, দাওয়া বলতে ওই বারান্দায়, মানে বাড়ির বাইরে বারান্দায় একটা জায়গা থাকে, সেখানে অনেক সময় বসে খাওয়া দাওয়া করা যায় গ্রীষ্মকালে। তার ঠান্ডা হাওয়া আসে, সামনে একটু বাগান ছিল। বাগান বলতে সেরকম কোনো না, মানে কিছু সবজি গাছ ফাছ থাকতো, আর দাদু পরিচালনা করতো। তো সেখানে বসে খাওয়া দাওয়া করতে করতে হঠাৎ তারা দেখলো যে, মানে সে, তার দিদা এবং তার দাদু তিনজনেই দেখলো যে আচমকা একটা লোক সেখানে উপস্থিত হয়েছে। লোকটা যে কোথা থেকে এলো সেটা বুঝতে পারলো না, কিন্তু রাত্রির তখন 10:30-11টা বাজে। হঠাৎ করে ওই লোককে দেখে তারা তো চমকে উঠলো। এবার খাওয়ার মাঝে সামনে একটা লোক চলে এসছে। তো লোকটাকে জিজ্ঞেস করলো যে, দাদা আপনি কি ব্যাপারে? তখন বললো, না আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, পথ হারিয়ে এদিকে চলে এসেছি। তখন মেয়েটি তখন কলেজে পড়ে। মেয়েটি বললো যে, পথ হারিয়ে এদিকে চলে এসেছি মানে আপনি কি গেট খুলে ঢোকেননি? মানে ওদের বাগানের বাইরে একটা সারাউন্ডিং ছিল, বেড়া দেওয়া ছিল, এবং তার সামনে একটা গেটও ছিল, বেড়ার গেট, সেটা খুলে তবে বাগানে ঢুকতে হবে। বললো, না আমি তো রাস্তার মধ্যেই আছি। এরকম আশ্চর্য কথা শুনে তো সবাই স্তম্ভিত হয়ে গেল। তখন মেয়েটির দাদু বলল যে, ঠিক আছে, হয়তো আপনি ভুল করে চলে এসেছেন, বা হয়তো মনে করতে পারছেন না, আপনি এই বেড়া দিয়ে বেরিয়ে আপনি ডান দিকে চলে যান, তাহলে আপনি রাস্তা পাবেন। তখন সেই ভদ্রলোক, সেই যে আগন্তুক, যে উনি কিন্তু ওই বেড়ার দিকে গেল না, উনি কিন্তু ওদের ওখানে ওই একটা বাবলা গাছ ছিল, বাবলা গাছে প্রচণ্ড কাঁটা হয়, সেই কাঁটাগুলো বাবলা গাছটার নিচে দিয়ে ওখানেও একটা মানে জায়গা করা ছিল, যাতে ওই বাবলা গাছটা বা অন্য গাছগুলো কেউ টাচ না করতে পারে, বা কোনো জন্তু জানোয়ার যেন না খায় ছোট ছোট গাছগুলোকে। কাঁটার একটা বেড়া তার দেওয়া ছিল, এবং ওদিকে তারপরে আর কিছু ছিল না, তারপরে বাথরুম। এবার লোকটি আচমকা ওই দিকে যেতে শুরু করলো। তখন দাদু বললো যে, কি ব্যাপার, আপনি ওইদিকে যাবেন না? ওইদিকে তো আপনার ধুতি পুতি ছিঁড়ে যাবে, ওইদিকে তো কাঁটা আছে। তারপরে মানে লোকটি ওদের চোখের সামনেই একদম উবে গেল, মানে আর নেই। এবং হালকা লাইটও ছিল সেখানে, মানে গ্রাম দেশে যা হয় আর কি, আর নেই। এবার খাওয়া দাওয়া ওদের তো মাথায় উঠলো। ওরা তখন মানে উঠোনে নেমে লোকটিকে খোঁজা শুরু করে দিল। অনেক খুঁজেও কিন্তু কাউকে পাওয়া গেল না। এবং ঘটনাটি পরের দিন গ্রামের অন্যান্য লোককে জানানোতে তারা বলল যে, না জিনিসটা ঠিক নয়, তোমরা যে জমিটার ওপর বাড়ি করেছো, আমরা বারবার বলেছিলাম যে জমিটা অভিশপ্ত, ওই জমির ওপর বাড়ি করো না। অনেক বছর ধরে কোনোদিন এখানে কেউ বাড়ি করেনি। তবুও ওই মেয়েটির মা, যে কলকাতায় থাকতেন, এবং বাবা দুজনে মিলে ওই জমিটি কিনে বাড়ি করে নিয়েছে, সস্তায় পেয়েছে আর কি। তো যাই হোক, এবার ওই ঘটনার সূত্রপাত ওইখান থেকে। এবার লোকটিকে আর কোনোদিন দেখা যায়নি, বেশ প্রায় 14-15 দিন কেটে গেছে। তারপরে একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেদিন কিন্তু অমাবস্যা ছিল, আর মেয়েটি বুঝতে পারতো অমাবস্যা, কারণ কালী পুজো হতো সেদিন,
মানে ওদের বাড়িতে কালী পুজো হতো না, ওদের একটা ঠাকুরতলা ছিল, সেখানে কালী পুজো হতো। তো দিন 14 পেরিয়ে গেছে, আবার এক ওরকমই কালী পুজোর দিন। এবার কালী পুজোর দিনে মেয়েটি তখন মানে বারান্দায় তারা বসে নেই, তখন শীতকাল হয়ে গেছে। শীতকালে মেয়েটি ঘরে বসে পড়ছে, এবং ওই বাড়িটা যে বানিয়েছিল ওর মা, একতলা বাড়ি ছিল কিন্তু খুব সুন্দর, কাঁচের দরজাটা, কাঁচের জানলা টাল্লা ছিল, অনেক কিছু, যেটা গ্রামে বিরল। গ্রামে সবসময় কাঠের জানলাই দেয় লোকে, তো যেহেতু 90-এর দশকে বানানো কাঁচের জানলা দিয়েছিল, তো কাঁচের জানলা দিয়ে বাইরে তখন অনেক রাত, প্রায় রাত্রি 2টো কি 1:30 বাজে। তো হঠাৎ করে কাঁচের জানলার দিকে চোখ পড়ে। কাঁচের জানলার দিকে চোখ পড়াতে ও তখন দেখছে যে ওই সেই ভদ্রলোক, কিন্তু একটু মানে দেখে মনে হলো আকারে একটু লম্বা, সেই এক্সাক্ট জায়গাটাতেই ও দাঁড়িয়ে আছে, এবং তার চোখগুলো কিন্তু জ্বলছে। মানে চোখগুলো অন্ধকারে, মানুষের চোখ দেখবেন জ্বলে না, মানুষের চোখ স্টিল থাকে, কালো থাকে, তার চোখগুলো কিন্তু জ্বলছে, একদম একটা সবুজ আভা বেরোচ্ছে চোখ দিয়ে। মেয়েটি দেখে তো মানে হকচকিয়ে গেল, এবং ভয় পায়নি, হকচকিয়ে গেল এবং মুখ ফিরিয়ে নিল। মুখ ফিরিয়ে নিয়ে হয়তো একটু মানে তার একটু হচ্ছিল, মনের মধ্যে একটু থ্রিল আসছিল। হঠাৎ করে আবার তাকালো, তাকিয়ে দেখছে তখন কেউ নেই। তো এরকম সাইটিং আস্তে আস্তে বাড়তে শুরু করলো। মানে মেয়েটি রাত্রিবেলা যখনই ওইদিকে তাকাতো তখনই ওই লোককেই দেখতে পেত। ওরকমই ধুতি পাঞ্জাবি পরা লোক, সাদা একদম ফটফটে ধুতি পাঞ্জাবি পরা, তার মুখটা অন্ধকারে বোঝা যায় না, কিন্তু চোখগুলো জ্বলছে। এগুলো শুনে মেয়েটির দাদু গ্রামের যে পঞ্চায়েত তাদেরকে জানালো। উনি একটা আর্জি জানালো যে ওই বাগানের বাইরের দিকটায় যেখানে রাস্তা, সেখানে যেন একটা ল্যাম্প পোস্ট লাগিয়ে দেওয়া হয়, যাতে একটু লাইট হয়। লাইট হলে এসব উপদ্রব, উনি ভেবেছিল যে এসব উপদ্রব বন্ধ হবে। তো যা গ্রাম পঞ্চায়েতের যা অবস্থা হয়, পঞ্চায়েতের ওরা বলে পয়সা নেই, এই নেই, আমাকে লাইট লাগালে তো একটা জায়গায় লাগালে হবে না, পুরো রাস্তাটাতেই লাগাতে হবে। তো পুরো রাস্তাটাতে লাগানোর অনেক খরচা, আমরা এত 10-12 লাখ টাকা খরচা করে এসব করতে পারবো, এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডকে বলে আবার লাইন টানাতে হবে, করতে হবে, অনেক ঝামেলা। তো সেটা হলো না। তখন ওর দাদু কি করলো, ওইখানেই মানে বাইরের দিকে একটা লাইট লাগিয়ে দিল, নিজের বাড়িতেই লাইট লাগালো, যাতে উঠোনটা এবং রাস্তাটা কিছুটা লাইট আপ হয়। লাইট লাগানোর পর এবার মানুষ তো সারা রাত লাইট জ্বালিয়ে রাখবে না, আর ওরকম একটা হাই পাওয়ার লাইট সারা রাত জ্বালিয়ে রাখলে বিদ্যুৎও পড়বে। তার উপর গ্রাম দেশ, মাঝে মাঝেই কারেন্ট থাকতো না। তো এবার কি হলো, সে বললো যে দাদু কি করতো, ওই লাইটটা 9টা 9:30 অব্দি জ্বালিয়ে তারপর বন্ধ করে দিত। কিন্তু খেলাটা কিন্তু শুরু হতো ওই 11টার পর থেকে। মেয়েটি পড়তো, এবং যখনই ও মাঝে মধ্যেই ওদিকে তাকাতো, দেখতো ওই লোকটি দাঁড়িয়ে আছে। এবার মেয়েটি আস্তে আস্তে কিন্তু বুঝে গেল যে এই যে 14-15 দিন পর অমাবস্যার রাত বা একদম ঘন রাত, যেদিন কোনো মানে লাইট নেই, চাঁদের আলো নেই, সেই দিনই কিন্তু ওই লোকটা আসে ওখানে। মেয়েটি এবার আস্তে আস্তে বুঝে গেল যে এটা কোনো সুপার ন্যাচারাল ব্যাপার, এটা কিন্তু নর্মাল নয়। এবং নর্মাল নয় বলে একদিন মেয়েটি তার কলেজের 2জন বন্ধুকে বলল, 2জন ছেলে বন্ধু, তাদেরকে বলল যে এরকম একটা অ্যাডভেঞ্চার, কলেজ লাইফে যা হয় অ্যাডভেঞ্চার আছে, এরকম ব্যাপার, তো তোরা একদিন, মানে আরও 2টো মেয়ে ছিল, সবাই মিলে একদিন আমাদের বাড়িতে থাকবি, পিকনিক করব, আর হয়তো ওই ভদ্রলোককে দেখা যাবে। তখন সবাই মিলে ইয়ং জেনারেশন থাকলে সবাই গিয়ে জিজ্ঞেস করবো যে কি ব্যাপার বা কি জিনিস দেখবো, জিনিসটা আমি একা সাহস পাচ্ছি। এবার বন্ধু বান্ধব যা হয়, ওই 20 কিলোমিটার বা 30 কিলোমিটার দূর থেকে ওইটুকু থাকার জন্য পারমিশন নিয়েছে গার্জেনের কাছে, এবং এর দিদা দাদুও একটা ঘরে শুয়ে যায় রাত্রিবেলা। তো ঠিক হলো যে ওরা জয়েন্ট স্টাডি করবে রাত্রিবেলা, জয়েন্ট স্টাডি করে 2টো ঘরে ভাগ করে ঘুমিয়ে পড়বে। মানে বাড়িটায় ঘর অনেকগুলো ছিল, থাকার লোক নাই, 2টো ঘরে ভাগ করে ঘুমিয়ে পড়বে। এবার সেটা এরা ঠিক করলো এমন একটা দিনে, যেই দিন মেয়ের মাটি, এই মেয়েটির মা কলকাতার থেকে বা বাবা কলকাতার থেকে ওকে দেখতে যাবে না, সেই রকম একটা টাইম, উইকডেজের মধ্যে। তো উইকডেজের মধ্যে অনেক সময় কলেজেরও ছুটি থাকে, কিন্তু অফিস ছুটি থাকে না। তো ঠিক করার পরে গেল, যাওয়ার পরে যেটা হলো, মোটামুটি সেদিনকে অমাবস্যাই ছিল, তো এরা মোটামুটি একটা ঘরেই বসে আছে। ওরা ঠিক করলো যে রাত্রি 2-2:30 অবধি একটা ঘরেই থাকবে, তারপরে হয়তো ঘুম পেয়ে যাবে বা কিছু হবে, শীতের রাত,
তখন ওরা ভাগ ভাগ হয়ে যাবে, দুটো রুমে চলে যাবে। তো রুমে বসে বসে পড়াশোনা করছে বা কেউ হয়তো নাড়াচাড়া করছে। তখন মোবাইল ছিল না, ওই গল্পের বই বা কিছু এনেছে সময় কাটানোর জন্য পড়ছে। হঠাৎ মেয়েটি বাইরে তাকালো, তখন রাত্রি 12:30 বাজে। বাইরে তাকালো, দেখলো যে ওই ভদ্রলোক দাঁড়িয়ে আছে এবং খুব ভালো করে দেখলো যে ভদ্রলোকের কিন্তু হাতে একটা কিছু আছে, মানে হাতে কিছু ঝুলিয়ে রেখেছে উনি। তখনই সে কিন্তু মানে অন্যদের পায়ে হাত দিয়ে ইশারা করলো, পাশে যে বসে আছে তার গায়ে হাত দিয়ে ইশারা করলো জানলার বাইরেটা দেখার জন্য। তারাও দেখলো, তারাও কিন্তু জিনিসটা দেখতে পেল। দেখতে পাওয়ার পর আস্তে আস্তে তারা উঠে ওখান দিয়ে বাইরেটায় বেরোনোর চেষ্টা করলো। ওই যে দাওয়ার মধ্যে যখন খেত, ওই রকম সাইটিং হওয়ার পর তার দাদু কিন্তু বলে দিয়েছিল ওখানে আর খাওয়া দাওয়া করা যাবে না, ঘরের মধ্যেই খাওয়া দাওয়া করবে। কারণ তার দাদু এগুলো মানতো, মেয়েটি মানতো না। তো দুটো বন্ধু, এই দুটো ছেলে বন্ধু বেরোলো, আর একটা মেয়ে বেরোলো, একটা মেয়ে ঘরের মধ্যে থাকলো। 4 জন বেরোনোর পরে দেখলো যে না, ওখানে ক্লিয়ার, মানে কেউ নেই তখন। তো ওরা এদিক ওদিক একটু ঘোরাঘুরি করতে শুরু করলো। ঘোরাঘুরি করতে করতে হঠাৎ করে মেয়েটি একদম সেই উঠোনের মধ্যেই আছে, হঠাৎ করে তার পিছন থেকে ওই ভদ্রলোক বলল, যে ভদ্রলোকের সাইটিং হচ্ছিল সে ভদ্রলোক বলল, এমনি একদম গ্রামের ভাষায় বলল যে আমাকে খুঁজছিস। তো চমকে অতর্কিতে তাকালো মেয়েটি, তারপর তাকিয়ে দেখছে হ্যাঁ পাশেই তো দাঁড়িয়ে আছে লোকটি। প্রচুর লম্বা, প্রায় 6.5 ফুট লম্বা, এবং মানে চোখগুলো তখনও সেই সবুজ ভাবে জ্বলছে। ওই দেখার পরে মেয়েটি কিন্তু ওইখানেই অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে হঠাৎ করে পড়ে যায়, সিমেন্টের মধ্যে একটু চোট পেয়েছিল। চোট পাওয়ার পর সবাই ওকে তুলে ধরে নিয়ে আসে, দাদু দিদা উঠে যায়। উঠে তখন গ্রাম সাইডে তো ওরকম ডাক্তারখানা তখনই পাওয়া যাবে না, একটু শুশ্রূষা করে, একটু লাল ওষুধ লাগিয়ে দেয় বা যাই করুক। সেগুলো করার পরে দিন সকালবেলা ওর জ্ঞান ফেরার পরে ব্যথাটা একটু কম হয়। তো 7 দিনও কলেজ যেতে পারিনি। তারপর 7 দিন পরে কলেজ গেছে, সবই আবার নর্মাল লাইফে ফিরছে। তো দাদু কিন্তু ওকে বারবার বারণ করেছিল যে তুই কিন্তু আর ওরকম ভাবে যাবি না, ওটা যা আছে আছে, আমরা পুজো করাবো। কিন্তু বন্ধুগণ, অনেকদিন পুজো করিয়েও কিন্তু ওর কোনো সুরা হয়নি। ওই ভদ্রলোক কিন্তু বারবার ওরকম ফিরে আসতো, মানে ওই যে ভদ্রলোক হোক বা যাই জিনিস হোক, বারবার ফিরে আসতো এবং ওইভাবে দাঁড়িয়ে থাকতো। বছর খানেক কেটে গেছে, এরকম ঘটনা ঘটেই যাচ্ছে। ওরা ওঝা ডেকেছে, সব কিছু করে নিয়েছে। এখন লাস্ট তারপরে ওই মেয়েটির দাদু মারা যায়। মেয়েটির দাদু মারা যাওয়ার পরে শ্রাদ্ধ শান্তি হয়ে যাওয়ার পরে ঠিক হয় যে মেয়েটি তার দিদাকে নিয়ে কলকাতায় চলে আসবে। কিন্তু দিদা আবার গ্রাম ছেড়ে আসতে চায় না, ওনার গ্রামের লাইফই পছন্দ, ওনার কলকাতারই বদ্ধ জীবন পছন্দ না। কিছুতেই তার মেয়ে জামাই, মানে ওই দিদার মেয়ে জামাই, মেয়েটির মা বাবা কিছুতেই তাকে রাজি করাতে পারে না যে সে আসুক। মেয়েটিরও পড়া প্রায় শেষের দিকে, এবার মেয়েটি কলকাতায় চলে আসবে হায়ার স্টাডিজের জন্য। কলেজ শেষ হলে তো ওখানে থেকে আর লাভ নেই, এর জন্য মানে মোটামুটি প্রিপারেশন চলছে। তখনই একদিন ওদের ওই বাড়িতে এক ভদ্রলোক আসলো। সে ভদ্রলোক আসলো ওরকমই ধুতি পরা, পাঞ্জাবি পরা এবং হাতে একটা ব্রিফকেস। এসে একজন অন্য লোকের কথা বলল, মানে অন্য লোকের খোঁজ করছে সে। তখন বলল যে না, এই গ্রামে তো এরকম নামে কেউ থাকে না, আপনি তো ভুল করছেন না তো? তখন বলল না, এই জায়গাতেই তো বাড়ি ছিল, আমি তো জানতাম, তবে এই বাড়ি ছিল না, আমি তো প্রায় বছর 30 আগে এসেছিলাম, 30 বছর আগে। 30 বছর আগে গ্রাম দেশ বলে সেরকম কিছু চেঞ্জ হয়নি, 30 বছর আগে এসেছিলাম, কিন্তু এখানেই বাড়ি ছিল। মেয়েটি বলে যে কাকু, আপনি কি সেই ভদ্রলোককে দেখেছেন যার জন্য আপনি এখানে এসেছেন? বললো হ্যাঁ, সেই ভদ্রলোক তো আমার খুবই পরিচিত, আমার এক দূর সম্পর্কের দাদা, উনি এই জায়গাতেই থাকতো। পরবর্তীকালে হয়তো তোমাদেরকে মানে পুরো বাড়িটা বিক্রি করে দিয়েছে, সেই বাড়িটা ভেঙেই তোমরা এই বাড়ি তৈরি করেছো। তখন মেয়েটির দাদু তো বেঁচে নেই, ও দিদা বেঁচে আছে। দিদা বললো হ্যাঁ, আমার স্বামী বলেছিল, আমরা যখন এখানে আসিনি তখন বলেছিল যে আমাদের এখানে একটা বাড়ি ছিল, সেই বাড়িটা ভেঙেই এই বাড়িটা করা। বললো আপনি কি বলতে পারবেন সেই বাড়ির সেই ভদ্রলোক কোথায়? তখন বললো যে না, সেটা তো আমি বলতে পারবো না, আমরা তো মানে যখন এই বাড়ি তৈরি হয় তখন কিন্তু আমরা এই বাড়িতে খোঁজ নিতে আসতাম না, ওই মেয়েটির দাদুই আসতো মাঝে মাঝে, এসে খোঁজ নিয়ে যেত মিস্ত্রিরা কতটা কি করলো। যখন বাড়ি পুরো রেডি হয়ে গেছে তখন এরা অন্য বাড়ির থেকে, মেয়েটির মামার বাড়ির যে আদি বাড়ি সেই বাড়ির থেকে এই বাড়িতে আসে। এই রকম ঘটনার পরে হঠাৎ করে সেই ভদ্রলোককে মেয়েটি বলে বসে
যে আঙ্কেল কিছু মনে করবেন না, আপনার কাছে কি কোনো ফটো আছে যে ভদ্রলোক এখানে থাকতেন বা যার খোঁজ আপনি করতে এসছেন, তার কোনো ফটো আছে বা ফোন নাম্বার আছে? তখন বললো না, ওনার তো কোনো বিএসএনএল মানে তখন ল্যান্ডলাইন ফোন, বললো ল্যান্ডলাইন ফোন তো কিছু নেই, কিন্তু ওনার ফটো আছে আমার কাছে, বেশ কিছুদিন আগের ফটো, প্রায় বছর 10 আগের ফটো। ফটোটা দেখালো। ফটোটা দেখে মেয়েটি এবং তার দিদা দুজনেই চমকে উঠলো যে ফটোটা তো সেই ভদ্রলোকের যাকে রাত্রিবেলা দেখা যেত এবং এনারই মতো উনিও ব্রিফকেস হাতে দাঁড়িয়ে থাকতো। তখন জিজ্ঞেস করলো, ইনি আপনার কে হয়? তখন সেই যে ভদ্রলোক খোঁজ করতে এসেছিল সে বললো, ইনি আমার জ্যাঠামশাই। জ্যাঠামশাই একা থাকতেন এই বাড়িতে। তারপর উনি একদিন হার্ট অ্যাটাকে মারা যান। মারা যাবার পর আমরা খোঁজও পাইনি। দিন 3 পরে পচা গন্ধ বেরোনোতে আমরা তখন ওনাকে ঘর থেকে এসে বার করি। বার করার পরে তারপরে ওনার সেই ময়না তদন্ত হয়, তারপর ওনাকে পোড়ানো হয়, যা করার সেগুলো হয় হিন্দু শাস্ত্রে যা যা করে। তখন মেয়েটি এবং তার দিদা ওনাকে ভেতরে নিয়ে এলো। ভেতরে নিয়ে এসে ওনাকে বলল পুরো ঘটনাটা, এরকম এরকম হয়। ভদ্রলোক কিন্তু খুব আধ্যাত্মিক লোক ছিলেন এবং এসব বিশ্বাসও করতেন। উনি কিন্তু বললেন যে আপনারা একটা কাজ করুন, আপনারা যখন কলকাতা চলেই যাবেন এই বাড়ি আমি কিনতে চাই। আমাদের সেই অবস্থা আগে ছিল না যে আমরা বাড়িটাকে পুনরুদ্ধার করব। এই জন্যই জ্যাঠামশাই যেহেতু ব্যাচেলার ছিলেন, ওনার কেউ ছিল না, তো উনি বিক্রি করে দিয়েছিলেন আপনাদেরকে, বা ওনার মারা যাওয়ার পরে হয়তো এই ভদ্রলোক যে এসছে তার বাবা টাবা বিক্রি করে দিয়েছে। ওনারা সব মারা গেছেন, এখন কেউ নেই বেঁচে। তো ওই ভদ্রলোক কিনতে চায় বাড়িটা। তো বললো আমাকে এমন একটা দাম বলুন যে দামে আমি কিনতে পারবো বাড়িটা। তখন ওর দিদা বললো যে আমি তো এটা ডিসিশন নিতে পারবো না, ওর মা বাবা পুরো প্রসেস করে তারপর ওই ভদ্রলোককেই বাড়িটা বিক্রি করা হলো। এবং বিক্রি করার পর ওই ভদ্রলোকও কিন্তু ওই বাড়িতে থাকতে পারেনি। ওই ভদ্রলোকও মাঝে মাঝে সাইটিং দেখতো এবং বলতো ফোনে যে জানো, ওদের সঙ্গে পরিচয় হয়ে গেছিল পরে, যে জানো এরকম এরকম জ্যাঠামশাইকে আমি দেখি, কখনো ছাদে, কখনো বাগানে, কখনো এই জায়গায়, কখনো ওই জায়গায়। উনি ওই বাড়ির মায়া কিন্তু ছাড়তে পারেনি এবং ওখানে হাজার পুজো করিয়েছে, তারাপীঠ থেকে তান্ত্রিক এনে দেখিয়েছে, কোনো কিছুতেই কোনো সুরাহা হয়নি। তো এখনো সেই বাড়িটা ওরকমই পড়ে রয়েছে। যে ভদ্রলোক কিনেছিল সেও হয়তো এখন আর বেঁচে নেই, কিন্তু তার বংশধররাও কেউ ওই বাড়িতে থাকে না। ওই বাড়িটা এখনো পোড়ো বাড়ি হিসেবেই পড়ে রয়েছে। তো আমি যেহেতু ওখানে মাঝে মধ্যে ওই পাশ দিয়ে যাই, বাড়িটা দেখি এবং মাঝে মাঝে 2-1বার ছবিও তুলেছি, কিন্তু রাতের দিকে ওই বাড়িতে কি হয় না হয় সেটা তো আমি জানি না। রাতে এখন আর থাকার মতো পরিবেশও নেই, বাড়িটা পোড়ো বাড়িতে রূপান্তরিত হয়েছে অনেক বছর না থাকাতে। ভেতর দিয়ে বট গাছ গজিয়ে গেছে, হয়তো বা সেই আত্মা এখনো সেখানে আসে, এসে তার পুরনো বাড়ির সেই মোহ উনি ছাড়তে পারেন। তো এটাই ছিল আজকের ঘটনা। এই ঘটনা কেমন লাগলো বলবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাতে। নমস্কার।